প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো গত ক্লাস আমরা নিতে পারিনি আর কি, বিদ্যুৎ ছিল না, মোবাইলের চার্জ ছিল না, সেই কারণে। তো গত পরশুদিন আমি তোমাদের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড এই দুই বোর্ডের নৈর্ব্যক্তিকগুলো সমাধান করে দিয়েছিলাম। তো ঢাকা বোর্ড 2019 সালের 6, 10, 16, 25 এই চারটা নৈর্ব্যক্তিক সলভ করেছিলাম। যারা আমার এই ভিডিও করার পরেও যারা কমেন্ট করেছো এই চারটার মধ্যে কোনো নৈর্ব্যক্তিকের সমস্যা আছে, তাহলে তারা আগের ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। আর রাজশাহী বোর্ডের 4, 14, 29 এই তিনটা নৈর্ব্যক্তিকের এই টোটাল 7টা নৈর্ব্যক্তিক সলিউশন করে দিয়েছিলাম গত ক্লাসে। তো এর পরবর্তীতে ঢাকা বোর্ড 2019-এ আরও অনেকে কমেন্ট করছো, রাজশাহী বোর্ডে কমেন্ট করছো, তার সাথে দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড অনেকে কমেন্ট করছো। তো সেই কারণে তোমাদের এই প্রবলেমগুলো সমাধান করার আগে আমি আরেকটা কথা বলে নেই। প্রত্যেক দিন যে ভিডিও করা হবে, ধরে যে আমি আজকে ভিডিও করলাম, আজকে তোমাদের নৈর্ব্যক্তিকগুলো সমাধান করে দিলাম, ঠিক আছে? আজকে যে পরবর্তী দুইটা বোর্ড বলবো, সেই দুইটা বোর্ডের যাদের সমস্যা থাকবে তারা শুধুমাত্র এই ভিডিওর মধ্যে কমেন্ট করবা, অন্য কোনো ভিডিওতে কমেন্ট করবে না। সেটা ইউটিউবেও হতে পারে বা ফেসবুকের গ্রুপেও হতে পারে। শুধুমাত্র এই ভিডিওটার মধ্যে, মানে তোমাদের নৈর্ব্যক্তিকের সমস্যা ভিডিওতেই তোমরা কমেন্ট করবা। আর আজকের মানে কালকে যে দুইটা বোর্ড দেব, কালকের যে সমস্যাগুলো থাকবে এই ভিডিওতে কমেন্ট করবা, আগে ভিডিওতে কমেন্ট করবে না, তাহলে আমি বুঝতে পারবো যে কার কোনটা সমস্যা। আর যদি তোমরা আগের ভিডিওতে কমেন্ট করো তাহলে পুরো এলোমেলো হয়ে যাবো। সে কারণে আমি সবার আরেকবার বলতেছি, আজকে যে দুইটা বোর্ড দেব ওই দুইটা বোর্ডের কোনো সমস্যা থাকলে এই ভিডিওতে কমেন্ট করবা। আবার কালকে এই সমস্যাগুলো সমাধান করে যখন আবার কালকে নতুন একটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে আবার পরবর্তী দিনের সমস্যাগুলো কমেন্ট করবা। মানে একটা ভিডিওতে প্রতিদিন কমেন্ট করবা না, মানে প্রতিদিন যেই সমাধানের ভিডিও দেওয়া হইব পরবর্তী দিনের সমস্যাগুলো সেটাতে লিখে রাখবা। মানে কি বুঝতে পারছো? বুঝতে পারছি? মানে সহজ কথা হলো, আজকের ভিডিওতে কালকের সমস্যাগুলো বলবা, আবার কালকের ভিডিওতে পরশু দিনের সমস্যাগুলো বলবা। এরকমভাবে প্রত্যেক দিনের ভিডিওতে পরের দিনের সমস্যার কথা বলবা। আগের ভিডিওতে কেউ কোনো কমেন্ট করবে না, বুঝতে পারছো? আগের কোনো ভিডিওতে কেউ কোনো কমেন্ট করবে না। প্রতিদিনের এই যে তোমাদের জন্য যে সমাধানের ক্লাসটা করা হয়, এই সমাধান ক্লাসে পরবর্তী দিনের সমস্যাগুলো কমেন্ট করবা। যেমন আজকের এই ভিডিওতে তোমরা আগামীকালকে যে সমস্যাগুলো থাকবে সেটা কমেন্ট করবা। আবার কালকে যখন আরেকটা সমাধানের ভিডিও করা হবে, কালকের ওই ভিডিওতে আবার পরশু দিনের সমস্যাগুলো লিখবা। এইভাবে এইগুলো করবা। আর প্রত্যেকে যেটা করবা, যে দুইটা বোর্ডের নৈর্ব্যক্তিক শেষ হবে পরবর্তীতে ওই দুইটা বোর্ড আর আলোচনা করা হবে না। কারণ যদি আবার পরবর্তীতে ওই দুইটা বোর্ড আলোচনা করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। সেই কারণে প্রতিদিন যে দুইটা করে বোর্ড দেওয়া হয়, ওই দুইটা বোর্ডে যার যত সমস্যা থাকবে সাথে সাথে সে কমেন্ট করবে। এবং কমেন্ট করার সময় আমি বলতেছি, সবাই প্রতিদিন কমেন্টগুলো রাত 11টার মধ্যে শেষ করবা, ঠিক আছে? যেমন আজকে আমি ভিডিও করলাম এবং আজকে বলে দেব কালকে কোন দুইটা বোর্ডের সমস্যাগুলো বলবা, ঠিক আছে? তো ধরো আমি আজকে বলে দিই, যেমন তোমাদের দিনাজপুর কুমিল্লা বোর্ড ছিল, কালকে আমার চট্টগ্রাম আর সিলেট বোর্ড। হয়তোবা কে একজন চট্টগ্রাম আর সিলেট বোর্ডেরও কয়েকটা সমস্যার কথা বলছো, কিন্তু চট্টগ্রাম আর সিলেট বোর্ড আজকে সমাধান করবো না, চট্টগ্রাম আর সিলেট বোর্ড কালকে সমাধান করবো, ঠিক আছে? তো যাদের চট্টগ্রাম আর সিলেট বোর্ডের সমস্যা আছে তারা কমেন্ট বক্সে আজকে রাত 11টার মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, আমি কালকে সমাধান করে দিব। আবার আগামীকালকে যে সমস্যাগুলো থাকবে পরের দুইটা বোর্ডের, ওগুলো আবার কালকে রাত 11টার মধ্যে কমেন্ট করবা। এইভাবে করলে কি আমাদের বিষয়টা সবচেয়ে ক্লিয়ার হয়। নতুবা তোমরা যদি ধরাই যে আজকে ভিডিও তৈরি করে ফেললাম, অথচ দুই একজন হয়তোবা আজকে দুপুরবেলা কমেন্ট করছো বা আজকে বিকেলবেলা কমেন্ট করছো, তাহলে তো হবে না, কারণ দুইটা বোর্ড তো হয়ে গেল সমাধান। সেই কারণে চট্টগ্রাম আর সিলেট বোর্ডে যাদের সমস্যা থাকবে তারা আজকে রাত 11টার মধ্যে কমেন্ট করবা। 11টার পরে কেউ কমেন্ট করতে পারবে না, 11টার মধ্যে কমেন্ট করবা। আবার পরবর্তী যে দুইটা থাকবে পরে রাত 11টার মধ্যে, ঠিক আছে? এইভাবে করে সমস্যাগুলো বলবো, তাহলে সবকিছু গোছানোভাবে আমাদের কমপ্লিট করতে পারবো, নতুবা অগোছালো থাকবে। তো
তো যাই হোক, তো একজন চট্টগ্রাম আর সিলেট বোর্ডের সমস্যার কথা বলছো, তো চট্টগ্রাম আর সিলেট বোর্ড আজকে আলোচনা করবো না, চট্টগ্রাম আর সিলেট বোর্ড কালকে আলোচনা করবো। আর সবার মধ্যে একটা রিকোয়েস্ট বা একটা আদেশ হচ্ছে, চট্টগ্রাম আর সিলেট বোর্ডে যাদের যত সমস্যা আছে নাম্বারগুলো লিখে ইউটিউবে বলো বা ফেসবুকের গ্রুপে বলো, মেসেজ দিয়ে রাখবো এই ভিডিওতে, কমেন্ট বক্সে, অন্য কোনো ভিডিওতে না, এই ভিডিওতে কমেন্ট করে রাখবো। তো আজকে আমরা আবার পুনরায় বলছি, আলোচনা করছি ঢাকা এবং রাজশাহী, কারণ ঢাকা রাজশাহীতে আরো কয়েকজন সমস্যার কথা বলছো। তো ঢাকা বোর্ডের 2019 সালের সমস্যার কথা বলছো সবাই, 11, 14, 20, 21, 28। রাজশাহী বোর্ডে বলছো 15, 21, 29। দিনাজপুরে বলছো 6, 12, 16, 29। কুমিল্লা বোর্ডে বলছো 5, 8, 29। এই কটা সমাধান আজকে করে দেব। সো সবাই টেস্ট পেপার বের করবা, 398 পাতা, ঢাকা বোর্ড 2019। প্রথমেই সমস্যা হচ্ছে 11 নাম্বার কি বলছে, নকশি ক্লাবের হিসাব থেকে নির্মুক্ত লেনদেনগুলো নেওয়া হয়েছে ডিসেম্বর 31, 2018 সাল। প্রাপ্তি ও প্রদান হিসাবে উদ্বৃত্ত দেওয়া আছে 12,000, মানে প্রাপ্তি ও প্রদান হিসাবে উদ্বৃত্ত। এখন এখানে কি কি দেওয়া আছে, প্রাপ্তি প্রদানের হিসাবে উদ্বৃত্ত মানে কি, সম্পদ মানে নগদ উদ্বৃত্ত দেওয়া আছে 12,000, আসহত দেওয়া আছে 40,000, 15% বিনিয়োগ দেওয়া আছে 60,000। 2018 সালে বিগত বকেয়া বেতন ও বকেয়া ভাড়া ছিল যথাক্রমে 4,000 এবং 1200। 2019 সালে পরিশোধ করা হয়, মানে আমরা অঙ্ক করতেছি 2019 সালে, আর 2018 সালে বেতন আর ভাড়া বকেয়া ছিল, 18 সালে দেই নাই, ওইটা 19 সালে দিছি। তাহলে বিগত বছরের বকেয়া ভাড়া এবং বেতন এই দুইটা হচ্ছে একটা দায়। কেন? কারণ বেতন ও ভাড়া হচ্ছে খরচ, আর এই খরচটা গত বছর দেই নাই। খরচ যদি না দেই সেটা হলো দায়, আর আয় যদি না পাই সেটা হলো সম্পদ। যেহেতু বেতন আর ভাড়া হলো খরচ এবং এই দুইটা দেই নাই বিধায় এটা হলো খরচ, এবং এই খরচটা বকেয়া আছে বিধায় এটা হলো দায়। এবং 2019 সালে প্রাপ্ত চাঁদার মধ্যে 5,400 টাকা বিগত বছরে। চাঁদা হচ্ছে আয় গত বছরেরটা এই বছর পাইছি, তার মানে গত বছর পাই নাই, তার মানে আয় গত বছর পাই নাই, এটা হলো সম্পদ। খরচ গত বছর করি নাই, এটা হচ্ছে দায়। তো 2019 সালে 1 জানুয়ারি তারিখে মূলধন তহবিল নির্ণয় করো। মূলধন তহবিলের সূত্র কি, প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক সম্পদ, এটা হচ্ছে 11 নাম্বার। প্রারম্ভিক সম্পদ কি কি আছে দেখো, প্রথমে আছে উদ্বৃত্ত 12,000, আসবাবপত্র 40,000, বিনিয়োগ 60,000, বিগত বছরের বকেয়া চাঁদা, মানে গত বছর চাঁদা পাই নাই, এই বছর পাইছি 5,400 টাকা, বিয়োগ দায় সমূহ, প্রারম্ভিক দায় সমূহ আর কি। প্রারম্ভিক দায় কি কি আছে, বিগত বছরের বকেয়া বেতন, বিগত বছরের বকেয়া ভাড়া 4,000 আর 1200। এবার যোগ বিয়োগ করো, 12,000, 40,000, 60,000, 5,400, মানে হচ্ছে 1,17,400, আর দিকে 5,200, 1,12,200 টাকা। এটা হচ্ছে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন। কারণ প্রারম্ভিকের মূলধনের সূত্র কি, প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। 1 তারিখে সম্পদ ছিল এই কটা, 1 তারিখে দায় ছিল এই কটা। 1 তারিখে সম্পদ থেকে 1 তারিখে দায় বিয়োগ করলাম, পাইলাম 1 তারিখে মূলধন বা মূলধন তহবিল 1,12,200 টাকা, মানে হচ্ছে তোমার
খ নাম্বার অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার। 11 পরে ছিল 14 নাম্বার। 14 নম্বরে বলছে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখি। ফারহান, ইতিসাম ও ওয়াসিক একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। অংশীদারি চুক্তি অনুযায়ী প্রত্যেকে অংশীদার প্রতি মাসের শেষে 5% সুদ হারে 2000 টাকা করে উত্তোলন করে। এখন 14 নম্বরে বলছে সকল অংশীদারদের উত্তরের উপর মোট কত টাকা সুদ ক্রেডিট করতে হবে। এখন মোট কত টাকা সুদ ক্রেডিট করতে হবে মানে কি, সুদ উত্তোলনের সুদ, এটা হলো প্রতিষ্ঠানের জন্য আয়, সে আয় কত টাকা দেখাতে হবে সেটার পরিমাণই চাইছে। এখন একটাই চিন্তা করে দেখো যে উত্তোলন করছে প্রত্যেক মাসের শেষে 3 জনই একই অ্যামাউন্টের টাকা, তাহলে একজনে ব্যয় করি তারপর 3 জনে একসাথে ব্যয় করি। তাহলে 3 জনেই উত্তোলন করছে, প্রত্যেক উত্তোলন করছে প্রতি মাসের শেষে 2000, তাহলে 2000 এর 5%, 2000 এর 5% করবা। আর প্রতি মাসের শেষে উত্তোলন করলে কত গুণ করতে হয়, 5.5 গুণ করতে হয়, কারণ প্রতি মাসে শেষ হলে শুরুতে হলে 6.5, মাঝ হলে 6, শেষ হলে 5.5, যেহেতু এটা প্রতি মাসের শেষে 5.5 দিয়ে গুণ। তাই 2000 5% কত হয় 100, 100 লয় 5.5 গুণ করলে কত আসে 550 টাকা। এখন 550 টাকা তো একজনের, ওরা অংশীদার কয়জন, 3 জন, 3 জন গুণ করলে 1650, খুব সম্ভব, यस 1650 টাকা। এটা হচ্ছে তোমার 14 নাম্বার নৈবিত থেকে অ্যানসার হচ্ছে ঘ। এরপর হচ্ছে 20, 20, 21, 28 এই তিনটা, 20, 21, 28 এই বোর্ডে তিনটা আছে। 20 নাম্বার দেখো, সোনামণি লিমিটেড এর বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ টাকা, যদি বিক্রয়ের উপর মোট লাভের হার 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত। এখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আর মোট লাভ বলছে বিক্রয়ের উপর। আমি আগেই একটা কথা বলছিলাম, যার উপর পার্সেন্টেজ বলবো তাকে কি ভাবতে দিব 100। তাহলে বিক্রয় করছি, বিক্রয় ধরি 100 টাকা, তার মধ্যে বিক্রয়ের উপর লাভ হলো কয় পার্সেন্ট লাভ হয়ে গেছে 20% লাভ, তাই লাভ হইছে 20 টাকা। তাই বিক্রয় হচ্ছে 100 টাকা, লাভ হইছে 20 টাকা, তাহলে 80 টাকা কি তোমার খরচ, কোনো সমস্যা আছে। আমার বিক্রয়ের উপর 20% লাভ বলছে, যার উপর লাভ বলবো তাকে কি ভাবতে হবে 100, বিক্রয়ের উপর, তার মানে বিক্রয় কি ভাবতে হবে 100, তাহলে 100 টাকা বিক্রয় 20% লাভে বেচছি, তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা লাভ, তাহলে খরচ হচ্ছে কয় টাকা 80 টাকা। ওকে, তাহলে 80 টাকা বিক্রিত পণ্যের ব্যয় হলে বিক্রয় মূল্য 100 টাকা, মানে 100 টাকা বিক্রয় করছি, 100 টাকা বিক্রি করছি, আর লাভ হইছে কয় টাকা 20 টাকা, তাহলে বাকি 80 টাকা কি তোমার জন্য খরচ। ওই হিসেবে আমরা ধরলাম 80 টাকা বিক্রিত পণ্যের ব্যয় হলে বিক্রয় মূল্য কত 100 টাকা, তো 1 টাকা হইলে কত, 1 টাকা বিক্রিত পণ্যের ব্যয় হলে বিক্রয় মূল্য কত 100/80, আর কয় টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 6 লাখ, তাহলে 6 লাখ টাকা হইলে কত, তাহলে 100 গুণ 6 লাখ নিচে 80, 100 গুণ 6 লাখ ভাগ 80, 80 হলো 7,50,000 টাকা, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 7,50,000 টাকা, তার মানে অ্যানসার হচ্ছে গ নাম্বার অ্যানসার, অ্যানসার হচ্ছে গ। এরপরে 21, রাখাল অ্যান্ড কোম্পানি এর উৎপাদন সংশ্লিষ্ট তথ্যাবলী নিম্নরূপ। স্থির ব্যয় মানে স্থায়ী ব্যয় 1,20,000, বিক্রয় 6 লাখ, পরিবর্তনশীল ব্যয় বিক্রয় 60%। 21 বলছে সমচ্ছেদ বিক্রয় পরিমাণ নির্ণয় করো। ওই যে 10 নম্বর অধ্যায় সূত্র অ্যাপ্লাই করবা। সমচ্ছেদ বিক্রয় বের করতে হলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে।
কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত এর সূত্র কি? বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় কত টাকা দেওয়া আছে? 8 লাখ। আর পরিবর্তনশীল ব্যয় কি বলছে? বিক্রয় 60%। তাহলে বিক্রয় 8 লাখ, 8 লাখের 60% হলো পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় 8 লাখ আর পরিবর্তনশীল ব্যয় 8 লাখের 60%, 648, 4,80,000। 8 লাখ থেকে 4,80,000 গেলে থাকে কত? 3,20,000। এবার বার করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি? উপরে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে বিক্রয় 100 তো কন্ট্রিবিউশন মার্জিন কত? 3,20,000, নিচে বিক্রয় কত? 8 লাখ, 100 3,20,000 ভাগ 8 লাখ, 100 40%। এবার আসি সমচ্ছেদ বিক্রয় টাকায়। এটা সূত্র কি? উপরে স্থির ব্যয়, নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। স্থির ব্যয় কত টাকা? 1,20,000 আর নিচে হলো 40%। 1,20,000 কে 40% দিয়ে ভাগ, 3 লক্ষ টাকা। অ্যান্সার হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা মানে কত? ঘ নাম্বার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে হচ্ছে 28 কি বলছে? রিনা লিমিটেড প্রতিটি 10 টাকা অভিহিত মূল্য মানে শেয়ারের মূল্য 10 টাকা বলে 5,000 শেয়ার 20 টাকা করে ইস্যু করে। লেনদেনটির সঠিক জাবেদা কোনটা? তো একটা শেয়ার হলো 10 টাকা কইরা 5,000 শেয়ার ইস্যু করো, কিন্তু পাইছো কত টাকা করে? 20 টাকা করে। 20 টাকা করে পাইছো, 10 টাকা শেয়ার তুমি পাইছো 20 টাকা করে, তার মানে কি 10 টাকা হচ্ছে অধিহার। তাহলে এটা জাবেদা হচ্ছে টাকা পাইছো, এটা হলো 28 টাকা পাইছো। কোথায় টাকা পাইছো? শেয়ারের টাকা কোথায় টাকা পারে? ব্যাংকে। ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা করে পাইছো? 20 টাকা করে, 5,000 শেয়ার টাকা পাইছো। তাহলে কত টাকা আসে? 1 লাখ। এরপরে শেয়ারের টাকা পাইছো, শেয়ার মূলধনের টাকা পাইছো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন কত টাকা করে? 10 টাকা করে দাম, 5,000 শেয়ার, 50,000 টাকা। আর বেশি পাইছো কত? 10 টাকা করে, ওইটা হলো শেয়ার অধিহার। অধিহার হিসাব ক্রেডিট। 10 টাকা করে 5,000 শেয়ার, 50,000। মানে 10 টাকার জায়গায় তুমি 20 টাকা করে পাইছো, 10 টাকা বেশি পাইছো, ওইটা হলো পাইছো অধিহার। এখন আজকের অঙ্কে তোমার অধিহার নাই। আজকের অঙ্কে অ্যানসার হচ্ছে তোমার গিয়া খ নাম্বার অ্যানসার। অধিহারের জায়গায় দেখো কি লেখা আছে? অতিরিক্ত পরিশোধিত মূলধন হিসাব। অতিরিক্ত পরিশোধিত মূলধন হিসাব। অতিরিক্ত পরিশোধিত মূলধন হিসাব যে কথা, শেয়ার অধিহার একই কথা, একই অ্যানসার। সো অ্যানসার হচ্ছে খ নাম্বার অ্যানসার। এই হলো ঢাকা বোর্ডে তোমাদের সমস্যা। এবার আসি রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের 3টা সমস্যা কথা বলছো, 15, 21, 29। 15তে কি বলছে? বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত? সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উৎপাদন ব্যয় বিবরণীতে শীটে এই সূত্রটা দেওয়া আছে।
এই অঙ্কে দেওয়া আছে বিক্রয় মূল্যের মুনাফার হার, দরকার হলো ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। এটা একটা সূত্র আছে, বিক্রয়ের উপর মুনাফার হার হতে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার শতকরা হার নির্ণয় ইকুয়াল টু, এটা সূত্র হলো 100 গুণ শতকরা হার বা মুনাফার হার। আর বিক্রয় থেকে আমি যাইতেছি ক্রয়ে, তাহলে আমার মোট লাভ কি করতে হবে? বিয়োগ 100 বিয়োগ শতকরা হার। তাহলে কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। তাহলে 100 গুণ 20, 100 বিয়োগ 20, 100 গুণ 20 কত আসে? 2000, 100 বিয়োগ 20 কত আসে? 80। 2000 ভাগ 80 25, মানে হচ্ছে এটা হলো 25% आंसर, মানে হচ্ছে খ নাম্বার आंसर। এটা হচ্ছে 15 নাম্বার খ নাম্বার आंसर। এরপরে 21, 29 আর দুইটা। 21 বলছে কি? 21 একটা উদ্দীপক আছে। একটি প্রতিষ্ঠানে 2018 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 50,000 টাকা, যার 20% হারে। ক্রয়ের পরিমাণ ছিল 40,800 টাকা, বহন খরচ 4,200 টাকা। বহন খরচ বলতে ক্রয় পরিবহন বোঝাইছে। প্রারম্ভিক মজুত পণ্য 4,000 টাকা, সমাপনী মজুত পণ্য 6,000 টাকা। এই হচ্ছে কোশ্চেন। 21-এ চাইছে যদি সমাপনী মজুত পণ্য মূল্য 8,000 টাকা হয় তাহলে কারবারের আর্থিক অবস্থার কি প্রভাব পড়বে। এখন কথা হচ্ছে সমাপনী মজুত পণ্য ছিল 6,000, এখন হচ্ছে 8,000, তাহলে কি প্রভাব পড়বে। তাহলে আমি দুইটাই অঙ্ক দুই রকম ভাবে অঙ্ক করাই দিই, তুমি নিজেই বুঝতে পারবে যে কি প্রভাব পড়ে। তো আগে কোশ্চেনের অ্যানসার মানে কোশ্চেনের যে রকম ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে করতেছি। বিক্রয় দেওয়া আছে তোমার গিয়া 50,000। বিক্রয় থেকে আমরা কি বিয়োগ দেব? বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দেব। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য। কয় টাকা প্রারম্ভিক মজুত? 4,000 যোগ ক্রয় কয় টাকা? 40,800 যোগ বহন খরচ কয় টাকা? 4,200। এই মিলা যোগ করো, কত আসে? 4 4 8 48,000, 49,000 টাকা। বিয়োগ সমাপনী মজুত পণ্য। উদ্দীপকে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 6,000 বিয়োগ সমাপনী মজুত পণ্য 6,000। 49 থেকে 6 গেলে থাকে কত? 43,000। 50 থেকে 43 গেলে থাকে কত? 7,000 টাকা মোট লাভ। এইটা হলো যদি উদ্দীপক অনুযায়ী করি তবে। আর আমাদের সমাপনী মজুত পণ্য কত দূরে করতে হইছে? 8,000 টাকা দূরে করতে হইছে। এবার আসি প্রশ্ন অনুযায়ী। বিক্রয় 50,000 বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য 4,000 যোগ ক্রয় 40,800 যোগ বহন খরচ 4,200 যোগ করা হয় 49,000। এখন আমাদের 21 নম্বরে সমাপনী মজুত পণ্য কত ধরতে হইছে? 8,000। সমাপনী মজুত পণ্য 8,000, তাহলে 49 থেকে 8 গেলে থাকে কত? 41,000 টাকা। 50 থেকে 41 গেলে থাকে কত? 9,000 টাকা। সুতরাং মোট লাভ। এবার তুমি নিজেই দেখো কি পরিবর্তন হয়েছে। 6,000 দিয়ে যদি করি হয় মোট লাভ 7,000, আর যদি 8,000 দিয়ে করি তাহলে মোট লাভ হয় কত? 9,000। তাহলে মোট লাভ বাড়তেছে না কমতেছে? মোট লাভ বাড়তেছে। তার মানে হচ্ছে তোমার এই 21 নম্বরের অ্যানসার হচ্ছে গ নাম্বার অ্যানসার, মোট লাভ বাড়বে। আর যদি অ্যামাউন্ট বাড়ে কত বাড়বে? 2,000 টাকা বাড়বে। 21 এর পরে হচ্ছে 29।
কন্ট্রিবিউশন মার্জিন দশমতায় অঙ্ক। তার আগে উদ্দীপকটা আমরা পড়ে নিই। মাহমুদ ট্রেডার্সে 2018 সালে স্থায়ী খরচের পরিমাণ ছিল 1,80,000 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 20 টাকা, মানে একটার জন্য 20 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 50 টাকা, একটার জন্য 50 টাকা। ওই আর্থিক বছরে তিনি 10,000 একক পণ্য বিক্রি করেন। ওকে, কত যাচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন? আগে কন্ট্রিবিউশন বাই করি, কন্ট্রিবিউশন মার্জিনটা বাই করি। কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। তো আজকের অঙ্কে বিক্রয় কত বলছে? বিক্রয় বলছে 10,000 একক, প্রতি একক বিক্রয় মূল্য হলো 50 টাকা। আর পরিবর্তনশীল ব্যয় হলো, ওই যে বিক্রয় হলো 10,000 একক, প্রতি একক কত টাকা? পরিবর্তনশীল ব্যয় 20 টাকা। বিক্রয় একক যত লাগবে ওই পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে তত এককই নিবা। তাহলে 10,000 গুণ 50 কত আসে? 5 লাখ। 10,000 গুণ 20 কত আসে? 2 লাখ। 5 লাখ থেকে 2 লাখ গেলে থাকে কত? 3 লাখ টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন পাইলাম। এবার হলো সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এর সূত্র কি? উপরে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে হচ্ছে বিক্রয়, 4/100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ, বিক্রয় পেলাম 5 লাখ। 3 লাখে 5 লাখ দিয়ে ভাগ 4/100। আসবে হলো 60%। 60% যে কথা বা নতুন তুমি যদি এরকম করো 3 লাখে 5 লাখ দিয়ে ভাগ দিলে আসে 0.60 গুণ 100 ইকুয়াল টু 60%। তো অ্যানসারে দেখো 0.60, এই রেজাল্টটা দিলে হয়, এই রেজাল্টটা দিলে হয়, যেটা খুশি। তার মানে তোমার এই 29 নম্বরের অ্যানসার হচ্ছে গ নাম্বার অ্যানসার। এবার হলো দিনাজপুর বোর্ড আর কুমিল্লা বোর্ড। দিনাজপুরে 1 2 3 4 চারটা, কুমিল্লা বোর্ডে 3টা। এই 7টা সমস্যা আছে, আজকে আরো এই 7টা সমস্যার সমাধান করব। দিনাজপুর বোর্ড 2019 এর 6 নাম্বার, 6 নাম্বারের জন্য উদ্দীপক আছে। একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার, তাদের লাভ লোকসান অনুপাত ছিল 2:2:1। বছরের শুরুতে মোট মূলধনের পরিমাণ ছিল 1.5 লাখ টাকা, মোট মূলধন 1.5 লাখ টাকা। প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করে, মানে নগদ টাকা। মূলধন উত্তোলনের উপর সুদের হার 5%। মূলধন ও সুদের উত্তোলনের সুদ হিসাবভুক্তকরণের পূর্বে নিট লাভের পরিমাণ দাঁড়ায় 57,525 টাকা। মানে উত্তোলন সুদ আর মূলধনের সুদ, এই দুইটা জিনিস আমরা সমন্বয় করি নাই, ঠিক আছে? এখন 5 তো না, 6 নাম্বার। 6 নাম্বারে কি চাইছে? অংশীদারি কারবারে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করো। তার মানে এটা হলো অংশীদারি অঙ্ক। অংশীদারি তোমার লাভ লোকসান করতে হবে আর কি। লাভ লোকসান বিবরণী বলো আর হিসাব বলো, মানে দুইটা শর্ত, একটা সনাতন একটা আধুনিক। আমি সনাতন ছকের মাধ্যমে দেখা দিই শর্টকাটে। প্রথমে আমরা ক্রেডিট পাস লাভ লোকসান হিসাবের বিবরণী, লাভ লোকসান হিসাব, এটা তো আমরা করতেছি সনাতন ছকে করতেছি। লাভ লোকসান হিসাব আমরা সনাতন ছকে করতেছি। নিট লাভ কত টাকা দেওয়া আছে? 57,525 টাকা। আর অংশীদারদের মূলধন হিসাব লিখে রাখ, অংশীদারদের মূলধন হিসাব লিখে রাখ। আর যা যা সমন্বয় করি নেই তা তা সমন্বয় করি। কি কি সমন্বয় করি নেই? মূলধনের সুদ, উত্তোলনের সুদ সমন্বয় করি নেই। এবার আসো মূলধনের সুদ। তিনজন অংশীদার, তাদের মূলধন দেওয়া আছে, ও এখানে দেখো 3 জন অংশীদার, তাদের মূলধন দেওয়া আছে 1.5 লাখ, মোট মূলধন 1.5 লাখ।
মানে এখানে কিন্তু কার কত ওটা কিন্তু উল্লেখ করে নাই, মোট বলছে 1.5 লাখ। তাহলে আমরা ডাইরেক্টলি লিখি মূলধনের সুদ, মোট মূলধন হলো 1.5 লাখ, 1.5 লাখের মূলধনের সুদ কয় পার্সেন্ট? 5%। 1,50,000 5% আসে হলো 7,500 টাকা। আর অন্যদিকে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ বলছে 3 জন প্রত্যেকে প্রতি মাসের শুরুতে করে 1,000। তাহলে 1,000 এ 5% করার পর প্রতি মাসের শুরুতে হলো কত? 6.5 গুণ করতে হয়। এটা হলো প্রথম জন, এটা হলো দ্বিতীয় জন, এটা হলো তৃতীয় জন। মানে সবাই সেম, প্রত্যেকে 1,000 টাকা করে উত্তোলন করে, প্রত্যেকে 5% করে সুদ পায়, আর প্রতি মাসের শুরুতে হলে কত? 6.5 গুণ করতে হয়। প্রত্যেকের আসে 325। মানে এটা বিবরণে ঘরে লেখা উচিত, কিন্তু যেহেতু আমি ক্যালকুলেশনটা করে দেখাইছি সো টাকা বই দিয়ে দিলাম। এবার যোগ বিয়োগ করো, 57,525 যোগ 325 যোগ 325 যোগ 325 যোগ করা হয় 58,500। এখানেও 58,500, তার থেকে 7,500 বিয়োগ দাও, তার মানে হলো 51,000। এই যে 51,000, এই 51,000 টাকাই হচ্ছে তোমার বন্টনযোগ্য মুনাফার অংশ, মানে হচ্ছে খ। সরি, ভুল বলছি, বন্টনযোগ্য মুনাফা, মুনাফার অংশ না, এটাই মুনাফা। আর মুনাফার অংশ হবে যদি ভাগ করে দিই, ওটা হবে মুনাফার অংশ, কিন্তু এটাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, মানে 51,000 টাকা। এরপর হলো 12, 16, 29 তিনটা। 12 নম্বর, 12তে একটা উদ্দীপক আছে, কি বলছে? রাফি লিমিটেড এর অনুমোদিত মূলধন 50,000 টাকা, মানে 50,000 টাকা দেওয়া আছে। প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি 5% অবহারে 3500 শেয়ার ইস্যু করে। এখন 12তে বলছে কোম্পানির মোট আদায়কৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো। একটা জিনিস মনে রাখবা, আদায়কৃত মূলধনের ক্ষেত্রে অধিহার বা অবহার কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তো সেই কারণে এখানে 3500 শেয়ার ইস্যু করছি, প্রত্যেকটা 10 টাকা করে, তাহলে 3500 গুণ 10 মানে 35,000 টাকা। বিদায় এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার, 12 গ নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে 16 নম্বর, একটি কোম্পানির 31,500 টাকা চলতি মূলধন রয়েছে। কোম্পানির চলতি অনুপাত 5:2 হলে চলতি দায়ের পরিমাণ কত? ষোলো নম্বর, চলতি অনুপাত কোশ্চেনে দেওয়া আছে কত? 5:2। চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। আর চলতি অনুপাত কত দেওয়া আছে অঙ্কে? 5:2। চলতি অনুপাত দেওয়া আছে 5:2। 5:2 বলতে কি বুঝি? উপরে 5 টাকা, নিচে 2 টাকা, কারণ প্রথমটা উপরে, দ্বিতীয়টা নিচে। তার মানে চলতি সম্পদ হলো 5 টাকা, চলতি দায় হলো 2 টাকা। এবার চলতি মূলধনের টাকা দেওয়া আছে, চলতি মূলধনের টাকা দেওয়া আছে 31,500। তাহলে দেখো কেমনে করি এটা। প্রথমে লিখবা চলতি মূলধন। চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ আজকে কয় টাকা? 5 টাকা। চলতি দায় কয় টাকা? 2 টাকা। তাহলে 5 থেকে 2 গেলে থাকে কত? 3 টাকা। 3 টাকা কি? চলতি মূলধন। তাহলে লেখো ঐকিক নিয়ম, 3 টাকা চলতি মূলধন হলে আমাদের কি দরকার? চলতি সম্পদ নাকি চলতি দায়? চলতি দায় হলে চলতি দায় কয় টাকা? চলতি দায় কয় টাকা? 2 টাকা। সুতরাং 1 টাকা চলতি মূলধন হলে চলতি দায় 2/3। সুতরাং আমাদের চলতি মূলধন কোশ্চেনে দেওয়া আছে কত? 31,500 টাকা। সুতরাং 31,500 টাকা চলতি মূলধন হলে চলতি দায় 2 গুণ 31,500 ভাগ 3। $21,000 টাকা হবে চলতি দায়। তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে ক নাম্বার অ্যান্সার। দেখো আরেকবার দেখো, চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়।
এখানে চলতি অনুপাত কত দেওয়া আছে 5:1 5:1 মানে কি উপরে 5 চলতি সমান নিচে 2 মানে চলতি দায় তাহলে চলতি মূলধনের অ্যামাউন্ট দেওয়া আছে তাহলে লিখলাম চলতি মূলধনের সূত্র কি চলতি সম্পদ বিয়োগ চলতি দায় তো চলতি সম্পদ কত টাকা 5 টাকা চলতি দায় কত টাকা 2 টাকা তাহলে 5 টাকা থেকে 2 টাকা গেলে থাকে কত টাকা চলতি মূলধন 3 টাকা তাহলে লিখলাম 3 টাকা চলতি মূলধন হলে চলতি দায় কত টাকা 2 টাকা 1 টাকা হলে কত 31,500 টাকা কত তাই 2 গুণ 31,500 ভাগ 3 21,000 টাকা আর যদি চলতি সম্পদ চাইতো তাহলে চলতি দায়ের জায়গায় কি দিতাম চলতি সম্পদ 2 এর জায়গায় কত দিতাম 5 তাহলে চলতি সম্পদ আয় করত এরপরে হচ্ছে 29 নম্বর আবার সেই কন্ট্রিবিউশন মার্জিন দেখো আবরার এন্ড কোং এর একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা মোট স্থির ব্যয় 3 লাখ কোম্পানির এই বছরে 20,000 একক বিক্রি করে কন্ট্রিবিউশন মার্জিন কত এটা তো আগের মতই সেম প্রথমে আগে কি বের করবা কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় বিক্রয় কত বিক্রয় একক 20,000 একক প্রতি একক বিক্রয় মূল্য 50 টাকা আর পরিবর্তনশীল ঠিক সেম 20,000 একক প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হলো 30 টাকা তাহলে গুণ করো কত আসে 10 লাখ 1 লাখ 10 লক্ষ 6 লাখ 10 লাখ থেকে 6 লাখ গেলে থাকে কত 4 লাখ টাকা কন্ট্রিবিউশন মার্জিন এবার সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এই সূত্র হচ্ছে উপরে কন্ট্রিবিউশন মার্জিন নিচে বিক্রয় সাইডে গুণ 100 তো কন্ট্রিবিউশন মার্জিন কত 4 লাখ বিক্রয় কত 10 লাখ সাইডে গুণ 100 মানে 0.40 গুণ 100 ইকুয়াল টু 40%। আর তুমি যেটা দাও 0.40 দিতে পারো 40% দিতে পারো আজকের অঙ্কে 40% আছে 40% মানে হলো খ নাম্বার आंसर এটা হচ্ছে 29 নম্বরে খ নাম্বার आंसर এই ছিল দিনাজপুর বোর্ড এবার হলো কুমিল্লা বোর্ডে হলো তিনটা সমস্যা 5 8 29 5 এর জন্য আমরা একটু উদ্দীপক দেখি 2018 সালে সাম্মি ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি ছিল ৭৪,০০০ মানে আমরা চাঁদা পাইছি ৭৪,০০০ টাকা গত বছরের চাঁদা বকেয়া ছিল ৪,০০০ গত বছরে চাঁদা বকেয়া ছিল মানে গত বছর চাঁদা পাই নাই এটা আমাদের জন্য সম্পদ ছিল আর মোট চাঁদা প্রাপ্তির মধ্যে অগ্রিম চাঁদা ছিল ৩,০০০ আমি এই বছরের চাঁদাটা গত বছর অগ্রিম পাইছিলাম এটা আমার জন্য দায় কারণ আমরা জানি আয় বকেয়া মানে সম্পদ আয় অগ্রিম মানে দায় তাহলে চাঁদা বকেয়া ছিল ওইটা আমার জন্য সম্পদ ছিল আর চাঁদা অগ্রিম পাইছিলাম ওইটা আমার জন্য দায় ছিল এখন 5 নম্বরে বলছে কোম্পানি মূলধন নির্ণয়ের জন্য কি পরিমাণ চাঁদা সম্পদ পাশে দেখানো হবে সম্পদ পাশে বুঝে বললাম যে চাঁদা হলো আয় যদি বকে থাকে সম্পদ অগ্রিম থাকলে দায় তাহলে বকে আছে কয় টাকা ৪,০০০ তার মানে এটাই হলো সম্পদ পাশে ৪,০০০ টাকা হবে মানে হচ্ছে তোমাদের অ্যানসার হচ্ছে খ নাম্বার 5 নম্বরে খ নাম্বার অ্যানসার এরপর ছিল 8 আর 29 8 এক্স কোম্পানি লিমিটেড এর শেয়ার প্রতি 10 টাকা করে 2 লাখ অনুমোদন মূলধন মানে অনুমোদন মূলধন কত টাকা 2 লক্ষ টাকা অনুমোদিত মূলধন ওকে ফাইন কোম্পানি বিলিখিত হলো 1 লাখ টাকার মূলধন বিলি করছি কত 1 লাখ বিলি করছি 1 লাখ কিন্তু পাইছি কত ও 1 লাখ শেয়ার আমি একটু ভুল বলছি আমি পুরোটা কোশ্চেন আরেকবার বলতেছি এক্স কোম্পানি লিমিটেড এর প্রতি শেয়ার 10 টাকা করে একটা শেয়ার 10 টাকা করে অনুমোদিত ছিল 2 লাখ শেয়ার 10 টাকা করে কত হয় 20 লাখ এরপরে হলো
কিন্তু অনুমোদন ওটা পাইছি। আর বিলি কুস্তি হলো 1 লাখ শেয়ার, আমি বিলি কুস্তি 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ার বিলি কুস্তি, 1 লাখ শেয়ার বিলি কুস্তি 10 টাকা করে, কত আসে 10 লাখ। আমি 10 লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু আমি 10 লাখের জায়গায় আমি 12,80,000 টাকার মূল্য, মানে আমি পাইছি কত 12,80,000 টাকা। আমার একটা শেয়ার যদি 10 টাকা হয় 1 লাখ শেয়ারের দাম কত আসবে 10 লাখ টাকা আমি পাবো, কিন্তু আমি পেয়ে গেছি কত 12,80,000 টাকা। সেই ক্ষেত্রে কোম্পানির অধিকারের মূল্য কত, তাহলে আমার পাওয়ার কত 10 লাখ, পাই গেছি 12,80,000, 2,80,000 কি বেশি পাইছি, এই 2,80,000 টাকায় কি 80,000 কি আমার অধিকার, মানে হচ্ছে ক নাম্বার आंसर, 8 নম্বরের ক आंसर। আমার পাওয়ার কত 10 লাখ, পাই গেছি 12,80,000, 2,80,000 বেশি পাইছি, ওইটাই অধিকার। এন্ড লাস্ট আজকে সর্বশেষ নৈতিক 29 কুমিল্লা বোর্ডের 29 নম্বর নৈতিক, জনাব রহিম ব্যবসায় পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে সর্বকৃত অর্থের পরিমাণ কত টাকা। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম চাইছে, মানে এটা নগদ প্রবাহ বিবরণী 3য় অধ্যায় নৈতিক। উদ্দীপকটা একটু পড়ি আমরা। 2018 সালে আর্থিক বছরে জনাব রহিমের ব্যবসায় থেকে নিচে তথ্য সংগৃহীত হয়েছে। যন্ত্রপাতির অবচয় খরচ, আমরা পরোক্ষতে অবচয় কি করি যোগ, এরপরে ইজারা সম্পত্তি অবলোপন কি করি যোগ, নিট লাভ দেওয়া আছে 70,000, নগদে মেশিন বিক্রয় 80,000, মেশিন বিক্রয় এটা পরিচালনাতে আসে না। এরপরে নগদে লভ্যাংশ পরিশোধ 40,000, এটাও পরিচালনাতে আসে না। এরপরে নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এটাও পরিচালনায় আসে না। তাহলে এখন পরিচালন কার্যক্রম চাইছে, তো পরিচালন কার্যক্রমটা একটু দেখি 29 নাম্বার। প্রথমে আমাদের নিট লাভ দেওয়া আছে, নিট লাভ কত টাকা দেওয়া আছে, নিট লাভ দেওয়া আছে 70,000 টাকা। এরপরে কিছু সমন্বয় যোগ বিয়োগ কত হয়, সমন্বয় কি কি যোগ বিয়োগ কত হয়, অবচয় থাকলে যোগ, অবলোপন থাকলে যোগ, ঠিক আছে। তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জাত ক্ষতি থাকলে যোগ, স্থায়ী সম্পদ বিক্রয়িত মুনাফা থাকলে বিয়োগ, চলতি সম্পদ বৃদ্ধি বিয়োগ, চলতি সম্পদ হ্রাস যোগ, চলতি দায় বৃদ্ধি যোগ, চলতি দায় হ্রাস বিয়োগ। এগুলো যোগ বিয়োগ করলে বাট্টা থাকলেও যোগ, এগুলো যোগ বিয়োগ করলে আমরা কি পাবো এই অঙ্কটা, মানে পরিচালন কার্যক্রমের মাধ্যমে আন্তঃবার বহিঃপ্রবাহ পাবো। তো সমন্বয়ের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, অবচয় অবলোপন, অবচয় আর অবলোপন দুইটা জিনিস। অবচয় কত টাকা আছে, অবচয় হচ্ছে 20,000, অবলোপন হচ্ছে 10,000, 20 আর 10 এই দুটোটাই হলো যোগ, 20 10 যোগ করলে কত হয় 30, 70 আর 30 যোগ করলে কত হয় 1 লক্ষ টাকা। কেন, কারণ অবচয় যোগ হয় অবলোপন যোগ হয়, যেহেতু এই দুইটা যোগ করে যোগফল প্লাস ব্যালেন্স আছে বিধায় নিকলামের সাথে যোগ, যোগ করলে কি পাইলাম পরিচালন কার্যক্রমের মাধ্যমে আন্তঃপ্রবাহ পাইলাম। মানে 29 নম্বরের आंसर হচ্ছে তোমার গিয়া ঘ নাম্বার आंसर, ঘ নাম্বার आंसर। এই হচ্ছে নৈতিক। আজকে মোটামুটি অনেকগুলো নৈতিক সমাধান করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আজকে টোটাল 15টা নৈতিক সমাধান করলাম। তো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এই 4টা বোর্ড 2019 সাল আজকে কমপ্লিট হলো। তো আগামী কালকে নৈতিক পড়া থাকবে চট্টগ্রাম আর সিলেট। আর একজন চট্টগ্রাম বোর্ডের 4টা সমস্যার কথা বলছিল, 15 16 18 19, আর সিলেট বোর্ড বলছো 2 11 21 24। আমি এই 4 4 8টা নৈতিক সহ আরো যদি কারো কোনো নৈতিক থাকে সে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাইবা। এই চট্টগ্রাম আর সিলেট বোর্ডের যত সমস্যা থাকবে আগামী কালকে সমাধান করা হবে, এবং আজকে রাত 11টার মধ্যে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা এই দুইটা বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, চট্টগ্রাম আর সিলেট বোর্ড 2019। ওকে, ভালো থাকো সবাই, আজ এই পর্যন্তই।